মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? জেনারেল ওসমানী। আর মুক্তিযুদ্ধের সকল সেক্টর কমান্ডার কারা? যারা পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে সেই সকল কর্মকর্তারা ও সকল সেক্টর কমান্ডার হয়েছেন, তাদের নেতৃত্বে সেদিনকার ইপিআর, পুলিশ, আনসার মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। আপনারা দেখবেন শেখ পরিবারের, আওয়ামী পরিবারের একজন লোকও রণাঙ্গনের রণাঙ্গনে যুদ্ধ করে নাই বা কেউ আহত হয়নি। অতএব এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সেনাবাহিনী গঠিত হয়েছে, এই সেনাবাহিনী 90 গণঅভ্যুত্থানের পরে নুরুদ্দিন ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন, কিন্তু যখন আন্দোলন তুঙ্গে উঠে তখন সেনাবাহিনী জেনারেল নুরুদ্দিন বললেন হোসেন মোহাম্মদ এরশাদকে, আপনি ক্ষমতা থেকে চলে যান, এদেশের মানুষ আপনাকে চায়। এবং নুরুদ্দিন সাহেবের সিটি কমান্ডারদের মিটিংয়ের পরে হোসেন মোহাম্মদ এরশাদ আন্দোলনের ছাত্র জনতা সে পূর্ব আন্দোলনে তাকে পদত্যাগ করে। নুরুদ্দিন সাহেব ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন। সেদিন বিচারপতি শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন। বিচারপতি শাহাবুদ্দিনকে দেশের মানুষ আজীবন স্বর্ণাক্ষরণার নাম লেখা থাকতে উনি কোনো দিকে না তাকিয়ে উনি শুধু একটি দাবি দিয়েছিলেন, আমি একটি নির্বাচন করে দিয়ে যাব, কিন্তু আমি প্রধান বিচারপতির এই আসন থেকে এসেছি, আপনারা আমাকে সে আসন দেওয়া। এমন এক পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এমন একটি নিরপেক্ষ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন উনি করেছেন। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ একজন মহিলা প্রধানমন্ত্রী পেলে তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। কারণ উনি 86 নির্বাচন সহ দীর্ঘ 9 বছর হোসেন মোহাম্মদ এরশাদের সকল কিছু যুদ্ধে আকস্মিকভাবে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের কারণেই তাকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মানুষ নির্বাচিত করেছেন। আমারও সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে সেই সংসদে। এবার আপনারা জানেন সেই সংসদে বাংলাদেশের জন্ম হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য। শেখ মুজিব 1975 সালে সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে। 1 ঘন্টার নোটিশে চতুর্থ সংসদে থেকে পাশ করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে, আওয়ামী লীগকে সেটি বিলীন করে দিয়ে উনি বাকশাল গঠন করলেন। উনি হয়ে গেলেন আজীবনের জন্য রাষ্ট্রপতি। উনি বাদশাহ হয়ে গেলেন আর সকল মানুষ প্রজা হয়ে গেল। কোনো ভোট দেওয়ার অধিকার নাই মানুষ। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা রাখে নাই। এই কারণেই যারা মহামুক্তিযুদ্ধ সেনা ছিলেন, সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এসেছে। সেই 15 আগস্টে এই বিপ্লবটি সংগঠিত হয়েছে। সমগ্র সেনাবাহিনী এর সাথে জড়িত ছিলেন এবং এটা অনিবার্য ছিল শেখ মুজিবের 15 আগস্টের এই বাক্যপূর্ণ। কারণ উনি বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, এই গণতন্ত্রের জন্য পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, সেই গণতন্ত্রের উনি হত্যা করেছিলেন। সেই কারণেই ওনাকে নির্মম এক পরিণতি ভোগ করতে হয়েছে। তাই আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার 3রা নভেম্বর খানের মোশাররফ একটি খুন করলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওনার বাসভবনে বন্দী করলেন। খন্দকার মোশতাক থেকে ক্ষমতা নিয়ে নায়েবকে ডেকে এনে রাষ্ট্রপতি করলেন। উনি নিজে সেনা প্রধান হয়ে গেলেন। এমন 4 তারিখ ঢাকা শহরে আমরা দেখলাম খালেদ মোশাররফের ভাই রাশেদ মোশাররফ এবং তার মা নেতৃত্বে একটা মিছিল শেখ মুজিবের বিশাল প্রতিকৃতি 32 নম্বরে গিয়ে সেই মিছিল শেষ হওয়ার পরে খালেদ মোশাররফের মা একটি উদাত্ত আহ্বান জানালেন ভারত সরকারের প্রতি। প্রয়োজন বোধে খালেদ মোশাররফকে টিকিয়ে রাখার জন্য সরকারকে ভারত সেনাবাহিনী সাহায্য দেন। তারপর দেশের স্বাধীনতার মুহূর্ত যখন অনিশ্চিত হয়ে গেল, দেশের যখন প্রচণ্ড অনিশ্চিত হল, এদেশের মানুষ সেদিন 6 নভেম্বর মধ্যরাত্রির পরে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব একটি সংগঠিত হলো। সেই বিপ্লবটি হলো 7ই নভেম্বর মহান স্বাধীনতা বিপ্লব ও সংহতি দিবস হিসেবে আমরা যাকে মানি। সেই বিপ্লবের মধ্য দিয়ে সেনাবাহিনী তাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসে। এমন আসার পরে 71 সালের 27শে মার্চ যেভাবে একটি ঘোষণা এসেছিল, আবার 7ই নভেম্বর সকাল 10 ঘটিকায় রেডিও টেলিভিশনে একটি কণ্ঠ ভেসে আসলো, আমি
জেনারেল জিয়া বলছি, সেনাবাহিনীকে ব্রেকে ফিরে যাওয়ার জন্য বললেন, মানুষকে শান্ত হওয়ার জন্য বললেন। এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যাত্রা কাউকে হত্যা বা খুন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে না। জাতির ঐতিহাসিক প্রয়োজনে স্বাধীনতার সার্বভৌমত্ব এই যুব সন্ধিক্ষণে বাংলাদেশ এখান থেকে জাতিকে মহেন্দ্রক্ষণে প্রবেশ করালেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা সেই রাষ্ট্রের ক্ষমতার পাদমীতে। তাই আমরা বলতে চাই, উনি তো একজন সেনাবাহিনীর লোক। চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকারকে বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসনের সরকারে নিয়ে এসেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতা এসে আবার বহুদের আজকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো অনেকে রাজনীতি করেন, সেদিন আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। আমি যে জেলা থেকে এসেছি নোয়াখালী, কৃতি সন্তান ছিলেন মালেক উদ্দিন সাহেব স্পিকার সংসদে। এই মালেক উদ্দিন সাহেব সেদিন শহীদ প্রেসিডেন্ট যেমন একটা আইন করলেন, যারা রাজনৈতিক দল করতে চায় তারা রাষ্ট্রপতি বরাবর আবেদন করলে তাদের অনুমোদন দেওয়া হবে। মালেক উদ্দিন সাহেব মহামান্য রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বরাবর একটি আবেদন করলেন, আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি আমি আবার এখানে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চাই, আপনি যদি আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজ হাতে লিখে দিলেন মালেক উদ্দিন সাহেবকে, এই আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য আপনাকে অনুমোদন দেওয়া হবে। এই আওয়ামী লীগ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী ছিলেন। আপনি জিয়া রহমান এই পরিবারের প্রতি যে নিষ্ঠুরতা করেছেন, সেই কারণেই আপনার উপর আল্লাহ এই গজব নাজিল হয়েছে। যে মানুষকে আপনার এই দলটির অনুমোদন দিয়েছেন, আপনার বাবা তো আওয়ামী লীগের খবরের দিন। এটা শেখ মুজিবের আওয়ামী লীগ না, এটা মালেক উকিলের আওয়ামী লীগ, এবং এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ। আমি সে কথাটি বলতে চাই। তারপরে পার্লামেন্ট হলো, হলো, আর 90 গণঅভ্যুত্থানের পরে শেখ মুজিব যে সংসদের পদ্ধতির সরকারকে খবর দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করেছেন সংসদে, আমি এই জন্যই বলছি, বেগম খালেদা জিয়া সংসদে এসে প্রথম একাদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতি শাহাবুদ্দিনকে আবার তার জায়গায় ফিরিয়ে দিলেন। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে আবার সংসদীয় পদ্ধতি সরকার এদেশে প্রবর্তন করলেন বেগম খালেদা জিয়া। এই জন্য সংগ্রাম করে ওনার নাম পেলেন। আজকে সকল উন্নয়ন, সকল দেশের সংস্কার, এই সংস্কার তো চলমান প্রক্রিয়া। সংস্কার তো একদিনে শেষে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কার চলতে থাকবে। আপনার ফ্যামিলি তো আজকে যেটা একটা জিনিস দরকার, আগামীকালে আরেকটা আসবে। আপনার ছেলের দরকার, মেয়ের দরকার, এটা একটা সংস্কার, পারিবারিক সংস্কার। এই সংস্কার তো শেষ নয়। অতএব যারা এই সংস্কার নিয়ে কথা বলে দেশকে বিভক্ত করতে চান, যারা পিয়ার নিয়ে কথা বলে বিভক্ত করতে চান, তাদেরকে একটা কথা, তারা দেশকে ভালোবাসেন। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, যারা 71-এর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে, যারা 30 লক্ষ শহীদের রক্তের অস্বীকার করে, তারা এই দেশের ভোট চাওয়ার অধিকার নেই, তারা এই দেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই। তাই আজকে আমরা বলতে চাই, সকল জনতান্ত্রিক দেশপ্রেমিক প্রগতিশীল সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ হবে দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আজকে আপনারা দেখবেন সারা পৃথিবীতে এই বাংলাদেশের ভূ রাজনীতিতে আমরা একটি ক্ষেত্রে পরিণত হয়েছি। আমরা যেন দিন দিন এই সমস্ত পরিবর্তনের মধ্যে যে আমাদেরকে মনে হয় এখানে আরাকারে একটি খ্রিস্টান রাজ্য বানানোর জন্য যে ষড়যন্ত্র, আমাদের কূটনীতি যে ষড়যন্ত্র, আমাদের ঘোরাঘুরি একটা খুব কৌশলের মধ্যে আমরা যেন ঢুকে যাচ্ছি। যারা একবার ইরান ঢুকে গেছিল, একবার সিরিয়া ঢুকে গেছিল, একবার আফগানিস্তান ঢুকে গেছিল, একবার লিবিয়া ঢুকে গেছিল, আমরা যেন সেদিকে না যাই। আমরা জাতিকে যদি ঐক্যবদ্ধ থাকি, না হলে আর যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমাদের তো সিরিয়া বা ইরাকের মতো ভাগ্যবরণ করতে হবে। অতএব এই দেশকে সম্পূর্ণরূপে নিরাপদ রাখতে পারে একটি মাত্র দল সবাইকে নিয়ে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতীত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশকে ঐক্যবদ্ধ করে আজকে এই দেশকে এই জায়গায় নিয়ে এসেছিল। আমার স্পষ্ট মনে আছে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৌদি আরব সফরে গেছেন। সৌদি আরব সফরে যাওয়ার পর উনি ওয়াইসি
আপনার ওয়াইসির সম্মেলনে গিয়েছেন, ওয়াইসির সম্মেলনে গিয়ে বললেন আমি একটি গরিব দরিদ্র দেশের স্বাস্থ্য প্রদান হিসেবে আপনাদের কাছে এই ওয়াইসির সম্মেলনে এসেছি। আপনাদের পেট্রো ডলার আছে, আপনাদের কাছে অজস্র টাকা আছে, আমার দেশে জনশক্তি আছে, আমার দেশের লোকবল আছে। আপনাদের উন্নয়নের প্রয়োজন, আর আমার দেশ থেকে যদি আপনারা জনশক্তি নিয়ে আসেন আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। আমার দেশের উন্নয়ন হবে, আপনাদের দেশের উন্নয়ন হবে। সেই সময় সৌদি আরব সহ সমস্ত মুসলিম দেশ এই জনশক্তির রাস্তাটি করে দেন। উনি এসে ৭৮ সালে বাংলাদেশের প্রথম ম্যান পাওয়ার মিনিস্টার করে এসে বাড়িয়ে এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। আজকে ১.৫ কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। ২ লক্ষ কোটি টাকা যে রেমিটেন্স আছে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, এই জন্মদাতা হোসেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উন্নতি। আজকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেশে গার্মেন্ট শিল্প নিয়ে আসে। এর আগে $1 গার্মেন্টস দেশ থেকে আসে। এদেশের মানুষ গার্মেন্ট শিল্প কাকে বলে জানতো না, এদেশের ব্যবসায়ীরা জানতো না বন্ডেড ওয়ারেন্স কাকে বলে, ব্যাক টু ব্যাক এলসি কাকে বলে, বিশেষ অর্থনৈতিক কাকে বলে। শেখ মুজিবের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি। 2 কোটি টাকার উপরে কারো টাকা থাকতে পারবে না, পাবলিক সেক্টর মানে 2 কোটি টাকা। বেসরকারি খাতে কোনো ব্যাংক, বিমা, শিল্প কারখানা করার কোনো অনুমোদন ছিল না। সমস্ত পাকিস্তানিদের বিল কারখানা রাষ্ট্রীয়করণ করে আওয়ামী লীগ তাদের পকেট দিয়ে লুটপাটের একটা ব্যবস্থা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই সমাজতান্ত্রিক অর্থনীতির থেকে বাংলাদেশে প্রথম পুঁজিবাজার অর্থনীতি এবং মুক্তবাজার অর্থনীতি নিয়ে আসে। প্রথম উনি বাংলাদেশে এই ব্যাংক, বিমা, শিল্প কারখানা, এই গার্মেন্ট শিল্পের ৫৫০ গার্মেন্ট শিল্পের উনি অনুমোদন দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন। একই বাড়িতে এক ফ্যামিলি বাস করে সেখানে গার্মেন্ট। এটাই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই কারণে আজকে বাংলাদেশের 2টি সেক্টরে যে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, একটি হলো গার্মেন্ট শিল্প আর একটি হলো জনশক্তি। অতএব সেই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বলা হয় বাংলাদেশের আধুনিক বাংলাদেশের। আমি আমার কথা শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন ওনার বাবার